অতীতের কোনো ঘটনাকে ভুলে যাওয়ার জন্য সুধীর তার পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট হয়েছিল। বাবা, এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে। বাবা, আমরা এখানে কেন এসেছি? এক মিনিটও নয়, এক্ষুনি বেরিয়ে যা। মালপত্র প্যাক করে বেরিয়ে যা। সুধীর আর আরতি রাজাওয়াত এই বাড়িতে শিফট হয়েছে 1 মাসও হয়নি, আর এই ঘটনা ঘটে গেল। প্রিয়াকে কেউ তুলে নিয়ে গেল। আপনার ওয়াইফ কি বাইকের নাম্বার নোট করেছে? সবকিছু এত স্পিডে ঘটে যে কিচ্ছু মাথায় আসছিল না। বাবু, তুমি তখন কোথায় ছিলে? নিজের ঘরের আশেপাশে কাউকে দেখেছো? এ তখন ভেতরে বসে পড়ছিল স্যার। স্যার, বলবিন্দার নামে একটা লোক আছে সুধীরবাবুর বাড়ির আগে একটা গলিতে। ওর একটা লন্ড্রির দোকান আছে। এ বলছে প্রিয়াকে ওই লোকটার সাথে মোটরসাইকেলে যেতে দেখেছে। এটা কি করে হয়েছে? অক্ষয় যদি হতো তাহলে আমি চিনতে পারতাম। অক্ষয় চলে গিয়েছিল না আপনি ওকে ঘর থেকে বের করে দিয়েছিলেন? একটা কথা বলবো? হ্যাঁ বাবা, বল। এই কিডন্যাপিং এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। রাজাওয়াত ফ্যামিলিতে এমন কিছু ঘটেছিল যা লুকোনোর চেষ্টা করা হচ্ছিল, আর অপরদিকে অক্ষয়ের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। দেখা যাক এই কিডন্যাপিং ড্রামার দ্বিতীয় তথা শেষ ভাগ। বার্মা স্যার। অক্ষয়ের সঙ্গে সঙ্গে সুধীরবাবুর ফ্যামিলির হিস্ট্রিও বের করো। ইয়েস স্যার। আমি তোমাকে কতবার বলবো সুধীর, ওটা অক্ষয় ছিল না। আরতি, আমাদের এখানে আসার পরে অক্ষয় কখনো এখানে এসেছিল? কি বলতে চাইছো তুমি? না, তুমি আমায় বিশ্বাস করছো না? না, আরতি, তুমি এক কথা বলছো, পুলিশ আরেক কথা বলছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার মেয়েটা হারিয়ে গেল। সুধীর, প্রিয়া আমারও মেয়ে। হ্যাঁ, সুধীরবাবু তো খুবই ভালো লোক। 2 বছর কাজও করেছি আমি ওনার দোকানে। কিন্তু তুই এইসব জিজ্ঞাসা করছিস কেন বলতো? আরে আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আরে ওনার মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে না? হ্যাঁ ভাই, বাচ্চাটা খুব মিষ্টি ছিল। 2-1বার দোকানে দেখেওছি, কিন্তু কি আর হবে, বাচ্চাটার তো ভাগ্যই খারাপ। আগে তো মাকেই হারালো, আর এখন নিজেই মাকে হারিয়ে ফেলেছে? আরে না সেলিম ভাই, আরে আরতি, ওর মা তো বেঁচে আছে না? আরে না না, আমি ওর নিজের মার কথা বলছিলাম। ওর জন্ম হওয়ার কয়েকদিন পরেই মারা গিয়েছিল। মানে তারপরে তো সুধীরবাবু একদম ভেঙেই পড়েছিলেন। সরি গো, আমি আমার দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমি জানি তুমি প্রিয়াকে খুব ভালোভাবে রাখবে। প্রিয়ার খেয়াল তুমিই রাখবে, কিচ্ছু হবে না তোমার। তুমি শুধু বিশ্রাম করো, সব ঠিক হয়ে যাবে। প্রিয়া যাতে ভালোভাবে থাকে তার জন্য তুমি আমার একটা কথা শুনবে? তুমি আর একটা বিয়ে করে নিও। তুমি একজন সঙ্গী পেয়ে যাবে, আর প্রিয়া মা পাবে। তোমরা দুজনেই ভালো থাকবে, এর বেশি আমি আর কি চাই? বিশ্বাস সিং। হ্যাঁ, অক্ষয় গুপ্ত কোথায়? আগে ওই অক্ষয় বাচ্চাটাকে কিডন্যাপ করেছে? না স্যার, আমি কিছু জানি না। অক্ষয়ের ফোন সুইচ অফ হওয়ার আগে শেষ কথা তোর সঙ্গে হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল ওর সাথে, আর আমার দেখা হয়েছিল। কবে? পরশুদিন সন্ধ্যাবেলায় আমার বাড়ি এসেছিল। কেন? আগে স্যার, আমি ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, ও ওটাই চাইতে এসেছিল।
দেখ ভাই, হ্যাঁ, আমার টাকাগুলো ফেরত চাই, ভীষণ ইমার্জেন্সি আছে। আরে আমারও তো এমার্জেন্সি ছিল, তাই তো চেয়েছিলাম তোর কাছ থেকে। 2 দিন সময় দে, তোকে ফিরিয়ে দেবো। আমি কোথায় পালিয়ে যাচ্ছি? আর আমি জানি তুই কোথাও পালিয়ে যাচ্ছিস না, কিন্তু আমাকে এখান থেকে যেতে হবে ভাই। যাবি কোথায়? আমি কিচ্ছু জানি না, শুধু ভাটিন্ডা থেকে চলে যেতে হবে। কোথায় যাচ্ছিল? আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও বলেনি কিছু আমাকে। বিশ্বাস করুন স্যার। তোর কি মনে হয় ফরিদাবাদ পালিয়ে যায়নি তো? হ্যাঁ, ফরিদাবাদ যেতে পারে, কারণ গত মাসেও কাজ ছেড়ে দিয়েছিল। আর জানি না স্যার ওর মনে কি চলছিল, আর ও যে এমন কাজ করবে আমি বিশ্বাস করতে পারছি না। স্যার, সুধীরের কাছেও অক্ষয়ের ফরিদাবাদের অ্যাড্রেস নেই, শুধুমাত্র একটা মৌখিক চুক্তি, প্রপার রেন্ট এগ্রিমেন্ট হয়নি। বর্মা, এই কেসে একটা ব্যাপার আমার খুব জটিল লাগছে। কিডন্যাপারকে শুধু দুজনই দেখেছে, বরবিন্দর আর আরতি। বরবিন্দর বিশ্বাসের সঙ্গে বলছে যে অক্ষয় ছিল, কিন্তু আরতি বলছে ও অক্ষয় হতেই পারে না। স্যার, 2 মাস আগে ওর বাড়ি অক্ষয় খালি করে দেয়, আর তার কিছুদিন পর রাজাবাদ ফ্যামিলিও ওই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে যায়। আমার মনে হয় না স্যার যে অক্ষয় আর রেজাবাদ ফ্যামিলির মাঝখানে শুধু ভাড়াটে আর মালিকের সম্পর্ক ছিল বলে। কোনো ঘটনা তো আছেই যার জন্য সবাই চুপ করে আছে, কিন্তু একটা ব্যাপার তো ঠিক বর্মা, এই কিডন্যাপিং পয়সার জন্য হয়নি। স্যার, ভিতরের খবর তো আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু একটা খবর তো পেয়েছি। এই আরতি আর সুধীরের না, দুজনের 2টো করে বিয়ে। প্রিয়া কার মেয়ে? আরতি না সুধীরের? স্যার, আরতি নিশার সৎ মা আর প্রিয়ার আসল মা, আর সুধীর প্রিয়ার আসল বাবা আর নিশার সৎ বাবা। নিশা সুধীরের নিজের মেয়ে নয়? এটা কোনো প্রপার্টি নিয়ে ঝামেলা নয় তো? কোথাও এমন নয় তো যে আরতি নিশাকে একমাত্র ওয়ারিশ বানানোর জন্য প্রিয়াকে গায়েব করে দিয়েছে? স্যার, এরকম কোনো ব্যাপার তো এখনো চোখে পড়ছে না, কিন্তু আমার সার্চিং চালু আছে। দেখ, তুই অক্ষয় ঠিকানাটা জোগাড় করার চেষ্টা কর খুব তাড়াতাড়ি। ও নিশ্চয়ই এই কেসের সাথে যুক্ত আছে। পুলিশ কিছু জানতে পারলো প্রিয়ার ব্যাপারে? পুলিশের লোকেরা বলছিল প্রিয়াকে অক্ষয় তুলে নিয়ে গেছে। অক্ষয়? ওই আপনার ভাড়াটে? কিন্তু মা, তুই তো বলেছিলি বাইকের ছেলেটাকে তুই কখনো দেখিসনি। আমার যতটুকু খেয়াল আছে ওটা অক্ষয় ছিল না, অন্য কেউ ছিল বাবা। কিন্তু অক্ষয় এমন করবে কেন? ও তো তোমার ভাড়াটে ছিল। জানি না, আমি কিচ্ছু জানি না। অতীতে লুকিয়ে থাকা একটা সত্যির সামনে চলে এলো, যে আরতি প্রিয়ার নিজের মা ছিল না। সুধীরের প্রথম স্ত্রী অর্থাৎ প্রিয়ার নিজের মা প্রিয়া জন্মগ্রহণ করার কিছুদিন পরই মারা গিয়েছিল। নিজের আপনজনকে মাঝ রাস্তায় হারিয়ে আরতি আর সুধীর 4 বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, আর দুজনকে তাদের পরিবারের লোকেরাই বিয়ে দিয়েছিল। তুমি তো আমার মনের কথা বলে দিয়েছো সুজাতা। আমি রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার আরতি মায়ের জীবনে নতুন কেউ আসে। আমি এটা চাই যে সুধীর যেন আর একা না থাকে। প্রিয়া এখন অনেক ছোট। যা তুমি বলেছো সেটা যদি সত্যি হয় তাহলে আমার আরতি মা আর তোমার ভাই সুধীরের জীবনটা নতুন ভাবে গড়ে উঠবে। আমিও সুধীরের সঙ্গে কথা বলে দেখছি। আপনি এখন আরতিকে জিজ্ঞেস করুন। আরতি মা, তোর বয়সটাই বা কত? এখনো 30 বছরও হয়নি। সারা জীবন পড়ে আছে তোর সামনে। মারে, নিশার কথাটা একবার ভাব। যদি তোকে আর নিশাকে কেউ সুখে রাখতে চায় তাহলে খারাপটা কি? ব্যাস, শুধু একবার সুধীরের সাথে দেখা কর, তারপর তুই যা বলবি। আরতি রাজি হয়েছে? হ্যাঁ, তোর মা রাজি করিয়েছে। আর বাবা, ওই কথাটা বলা কি খুব জরুরি? যদি ওই কথাটা বলা হয় তাহলে কথা হওয়া তো দূরের কথা, কথা শুরুই হবে না। তাহলে বাবা একটা কাজ করো, কথাটা ভুলে যাও, চুপ করে থেকো। রঞ্জিত ঠিকই বলছে। কি প্রয়োজন আছে এইসব কথা তোলার? আর যদি বিয়ের পরে সেটা কারোর থেকে জানতে পারে তাহলে ও এটাই ভাববে যে ওকে আমরা ঠকিয়েছি। ভবিষ্যতের কথা ভেবে তুমি মেয়েটার বর্তমান নষ্ট করবে? যদি তুমি এইরকমই ভেবে থাকো তাহলে তো মেয়েটার বিয়েই আর হবে না। আমার অলকা বৌদি
প্রিয়ার জন্মের কিছুদিন পরে মারা গিয়েছিল। আরতি তার বিয়ে 7 বছরের মধ্যেই স্বামীকে হারিয়েছে। সমরজিৎ নাম ছিল ওর। ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওখানেই ওর মৃত্যু হলো। স্যার, অমৃতসরের চক পুলিশ থানায় সব খবর পেয়ে যাবেন আপনি। ওখানেই কেসটা করা হয়েছিল। এই মামলায় প্রিয়ার নাম আসছে নাকি? না স্যার, ওর সৎমা আরতি। স্যার, আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার 5 বছরের একটা মেয়ে আছে, আর আপনারা আমাকে এসব অভিযোগ দিচ্ছেন। আমি চিনি না ওই ট্রাকওয়ালাকে, আমি জানি না ও কেন চাপা দিয়েছে আমার স্বামীকে। কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি তো বলছেন ওটা অ্যাক্সিডেন্ট নয়, ওটা মার্ডার ছিল, যেটা আপনি করিয়েছিলেন। আমি সাহেব, ও আমার ছেলের সাথে সুখী ছিল না। ও কোনো কিছু পছন্দই করতো না সাহেব, ওর চাওয়ার কোনো শেষই ছিল না। রোজ ঝগড়া হতো ওদের মধ্যে, অতিষ্ঠ হয়ে পড়েছিল ছেলেটা ওর কাছে। আমরা মেয়ে পছন্দ করাতে অনেক বড় ভুল করেছিলাম। আপনি যদি আমাদের বিশ্বাস না করেন তাহলে ওর ভাইকেই জিজ্ঞেস করে নিন, ও নিজে কতবার এসেছে দুজনকে বোঝাবার জন্য। ওই দিনও বাইরে যাওয়ার জন্য খুব জেদ করে বসেছিল। আমার ছেলে ভালোভাবে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু ওর ওই জেদের জন্য হিংসায় ওকে লরির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে দিল। এরপর আমার ছেলে ফিরে আর বাড়িতে আসেনি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সবকিছু আরতিই করিয়েছে, ওই মেরে ফেলেছে আমার ছেলেটাকে। ও আগের থেকেই তৈরি ছিল আমার ছেলেটাকে পুরো শেষ করে দেওয়ার জন্য। স্যার, আজ 3 দিন হয়ে গেল, আমার মেয়েটার কোনো খবর পাওয়া গেল? আমরা খুব চেষ্টা করছি সুধীর বাবু। অক্ষয় পালিয়ে গেছে আর ওর ফোনটা সার্ভিলেন্সে রেখেছি আমরা। ফরিদাবাদ পুলিশকেও অ্যালার্ট করা হয়েছে। স্যার, আপনি যদি এত কিছু করছেন তাহলে আমার মেয়েটা ফিরছে না কেন? কারণ আপনি চুপ করে আছেন, আমাদের কিছু বলছেন না যে আপনার আর অক্ষয়ের মধ্যে আসলে কি শত্রুতা ছিল। স্যার, আমি কতবার আপনাকে বলেছি যে অক্ষয়ের সাথে আমার কোনো শত্রুতা ছিল না। আমি ওকে বাড়ি খালি করতে এই জন্য বলেছিলাম কারণ আমরা অন্য জায়গায় শিফট করে যাচ্ছি। আর শিফট করার 2 মাস পর আপনার মেয়ে কিডন্যাপ হয়ে গেল, আর সেদিনই অক্ষয়ের বাইকে প্রিয়াকে দেখা গেছিল। এখন ওর ফোনটা বন্ধ, মুক্তিপণের জন্য কোনো ফোন আসেনি আপনার কাছে। দেখুন, এটা কি আপনার এখনো মনে হচ্ছে না যে অক্ষয় এইসব কিছু আপনার উপর রাগ মেটানোর জন্য করছে? আমি জানি না স্যার, আমি শুধু এটুকু জানি যে আমার 6 বছরের মেয়েটা কিডন্যাপ হয়েছে আর তাকে পাওয়া যাচ্ছে না। প্লিজ প্লিজ আপনি ওকে খুঁজুন, প্লিজ স্যার। স্যার, অমৃতসরের পুলিশ আরতিকে 6 মাসের জন্য জেলে রেখেছিল। কিসের জন্য? আর ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি বলে ওকে ছেড়ে দিয়েছিল। কিন্তু স্যার, সমরজিতের মা বাবা এতে খুশি ছিল না, ওনারা আবার ইনকোয়ারি করিয়েছিলেন। কিন্তু পরের এনকোয়ারিতে এটাই বলছে যে এই ঘটনাটা শুধুমাত্রই অ্যাক্সিডেন্ট। স্যার, ওই কেসেও আরতির ওপর সন্দেহ ছিল, কিন্তু ওর ইনভলভমেন্ট ছিল না। হতে পারে এই কেসেও সেরকম কিছু। সেটা তো প্রিয়াকে পাওয়ার পরেই জানা যাবে। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু অক্ষয় এখনো তাদের নাগালের বাইরে ছিল। আর প্রিয়াও। প্রশ্ন এখনো এটাই যে এই কিডন্যাপিং এর উদ্দেশ্য কি ছিল, কে এই প্ল্যানিং করেছিল, আর সবকিছু কি সেই প্ল্যানিং অনুযায়ী হয়েছিল? আগে আমি ঠিক বুঝলাম না। সুধীর বাবু, 4 দিন হয়ে গেছে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। স্যার, 4 দিন ধরে আমিও শুতে পারিনি। প্রিয়াকে দেখতে পাই না, কিন্তু ওর কথা শুনতে পাই। নিশাও এমন চুপ করে গেছে যে কোনো কথাই আর বলছে না, যেন ও একেবারে বোবা। এতক্ষণে তো মুক্তিপণের জন্য ফোন আসতো, বোঝা যাচ্ছে না অক্ষয়ের কি প্ল্যান আছে। আর দ্বিতীয়ত, যদি আমরা আরতি দেবীর কথা মেনে নিই যে ওই কিডন্যাপার অক্ষয় নয় অন্য কেউ, তাহলে তো এই কেস আরো জটিল হয়ে যাবে, কারণ সেই কিডন্যাপার এবং তার ইচ্ছা এখনো আমরা জানতে পারিনি। সুধীর বাবু, জেনে শুনে এভাবে চুপচাপ থাকবেন না, কারণ আপনার চুপ করে থাকা কাউকে বাঁচাবে কি বাঁচাবে না জানি না, কিন্তু আপনার মেয়ে প্রিয়ার ক্ষতি আরো বাড়াবে।
তোমাকে একটা একটা কথা বলবো। বল না মা, কি কথা বলবি? বাবা, ওই আঙ্কেল ছিল না, কোন আঙ্কেল? অক্ষয় আঙ্কেল। কিছু বলেছে নাকি অক্ষয় আঙ্কেল? ও রোজ বাড়িতে আসে। মা, ও এখন আমাদের ভাড়াটিয়া, পেইং গেস্ট। এখন ওপরের ঘরটা ওরই। যেমন বাবা রাত্রিবেলায় কাজ করে বাড়ি ফেরে, তেমনি ও কাজ করে বাড়ি ফেরে। আর তাছাড়া রাত্রের খাবারটাও তো আমাদের সঙ্গেই খায়, আর চাও তো আমাদের সঙ্গেই খায়। এতে কিচ্ছু ভুল নেই। ও দুপুরবেলাতেও আসে, যখন তুমি থাকো না ঘরে। আচ্ছা, মা তুই ঠিক কি বলতে চাস? ও কি কিছু করেছে তোর সাথে? সেদিন আমার শরীর খারাপ ছিল, আমি স্কুলে যাইনি। আমি জল খেতে কিচেনে গেলাম, আর ঠিক সেই সময় কিছু আওয়াজ শুনলাম। আওয়াজ মায়ের ঘর থেকে আসছিল। তুমি খুব মস্তি করো, বাচ্চারা শুনে নেবে। চুপ করো এবার। কেউ নেই এখানে। ওটা অক্ষয় আঙ্কেলেরই গলা ছিল। মা, ওর বাড়িতে কোনো কাজ ছিল তাই হয়তো এসেছিল। তুই কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক আছে। নিশার কথা সেদিন আমি কোনো গুরুত্ব দিইনি, কিন্তু এক সপ্তাহ পর আমার চোখ থেকে পর্দা সরে যায়। আমি সেদিন বাড়ি তাড়াতাড়ি এসেছিলাম। নিশা আর প্রিয়া স্কুলে গিয়েছিল। তো ছেড়ে দাও না সুধীরকে, আর চলো আমার সাথে। এখানে কি প্রবলেম হচ্ছে? তুমি যখন ইচ্ছে আসতে পারো, যা চাও তাই করতে পারো। তোমাকে কে আটকাচ্ছে? কিন্তু আমরা এখানে কত কম সময় পাই। ভুল, কম সময় পাওয়া যায়, তাই জন্যই তো বেশি মজা হয়। এক একটা মুহূর্ত আমাদের কাছে দামি। আচ্ছা ছাড়ো, ভেবে দেখো না, এটাতেই তো আসল মজা, তোমার লুকিয়ে লুকিয়ে আসাটা। যখন নিশা আমাকে বলেছিল তখন আমি ভেবেছিলাম ও তো বাচ্চা, হয়তো কিছু ভুল ভাবছে। কিন্তু যাও ভেবেছিল তা ঠিকই ছিল, আর সেই সত্যটা এবার আমিও দেখে ফেলেছিলাম। এক্ষুনি আর এই মুহূর্তে অক্ষয় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দাদা, আমি এখন কোথায় যাব? একদিন অন্তত সময় দিন। 1 মিনিটও নয়, এক্ষুনি বেরিয়ে যা। মালপত্র প্যাক করো, বেরিয়ে যা। অনেকবার বেড়ে গেছিস তুই, এবারে সব নাটক বন্ধ কর। আমার এত ভরসা, আমাদের বাচ্চাদের কথা একবারও তোর মনে পড়লো না? বল, একবারও মনে পড়লো না তোর? এই লুকিয়ে চুরিয়ে আর যদি একবারও এসব কাজ করিস না, তাহলে আমি এ ব্যাপারে চুপ করে থাকাই ঠিক ভেবেছিলাম, কাউকে বলতে পারিনি। কিন্তু আরতি আমার উপরে রাগ প্রিয়ার উপরে দেখাতে শুরু করে। কি হয়েছে? চুপ। এটা ভাবিস না যে আমি কিছু জানতে পারছি না, সব দেখছি আমি। প্রিয়ার সঙ্গে কি ব্যবহার করিস তুই? তুই অকারণ গায়ে হাত তুলিস ওর। আর কিন্তু এরকম করতে দেখলে আমি সহ্য করতে পারবো না, একদম ডিভোর্স দিয়ে দেবো তোকে। হ্যাঁ, তা দাও না ডিভোর্স, দিয়ে দাও। আর তোমার সাথে থাকতেই বা কে চায়? কিন্তু একটা কথা মনে রেখো,
আমার আর নিশার খরচ চালাতে হবে। বড় এসেছে ডিভোর্স দিতে। একটা টাকাও পাবি না তুই, শুধু বদনাম পাবি তুই। আর এটাও ভাবিস না এত সহজেই ছেড়ে দেবো তোকে। যদি আমি এই সম্পর্ক নষ্ট করি তো তোর দিমাগও আমি ভেঙে দেবো। তোর এই নোংরামির কথা আমি সবার কাছে ফাঁস করে দেবো। এটা ভুলে যাস না যে তোকে নোংরামি করতে তোর মেয়ে সবার আগে নিজের চোখে দেখেছে। আর কোন মুখে তাকে কোর্টে তুই মিথ্যে প্রমাণ করবি বল? কোথায় দেখেছিস? এখানেই, ভাটিন্ডা বাস ডিপোতে। সব দেখছি আমি। ঠিক আছে। সেখান থেকে যেন না পালায়। আমাদের লোক ওর ওপর নজর রেখেছে স্যার। তুমি কি এখনো আমায় সন্দেহ না, করো? সন্দেহ না, আমি শুধু সত্যি করে বলো, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? না, একদম না। আর যা কিছু ঘটেছিল সেসব তো আমি পিছনে ফেলে এসেছি। আমি যা করেছি সুধীর, তার জন্য আমার এখনো খুব আফসোস হয়, খুব আফসোস। সুধীর, সুধীর, বুঝতে পারছি না যে আমি আমার পাপের শাস্তি কি করে চাইব। ভুল নয়, পাপ করেছি আমি। জানি না আমার কি হয়ে গেছিল। মাথা ঠিক ছিল না আমার। আমি তোমাকে মিথ্যে বলবো না সুধীর। অক্ষয় আমাকে দেখতো, আমারও আস্তে আস্তে ভালো লেগে যায় ওকে। আমি বুঝতেই পারিনি আমি কি করে ওর দিকে ঝুঁকে পড়লাম। কি হলো? আমি ছুঁয়েছি বলে কি খারাপ লাগলো? আমিও কি সব জিজ্ঞাসা করছি। আমার ছোঁয়া যদি তোমার ভালো না লাগতো অনেকক্ষণ আগেই দূরে সরে যেতে, আর না হলে আমাকেই দূরে সরিয়ে দিতে। তুমিও এই দিনটার জন্য অপেক্ষা করছিলে না, কখন আমি তোমার কাছে আসবো, তাই না? অক্ষয়, আমি জানি আমি অন্যের স্ত্রী, তুমি দুটো বাচ্চার মা আর ভীষণ সুন্দরী। আমি অনেক দিন ধরে এই দিনটার স্বপ্ন দেখছিলাম। আজকে আমার স্বপ্নটা পূরণ হলো। আমি আগে থেকেই জানতাম আগুন যে দুদিকে এইভাবে জ্বলছে আমি তা বুঝতে পারিনি। ভুল হয়ে গেছে আমার সুধীর। জানি না আমার কি হয়ে গিয়েছিল। ভগবান জানে আমি তোমাকে কি কি বলেছি। লজ্জা হওয়া উচিত আমার। আমাকে ক্ষমা করে দাও সুধীর, আরতি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার কাজের জন্য লজ্জিত, এটাই যথেষ্ট। এই ঘরে আমার জীবনে তোমার জন্য সারা জীবন জায়গা থাকবে। বরং ধরে নাও তুমি কিছুদিনের জন্য ঘরের বাইরে চলে গিয়েছিলে, আবার ঘরে ফিরে এসছো। ভালো বরং এটাই হবে যে আমরা আবার নতুন করে জীবন শুরু করি। আমি জানি সুধীর, যে ক্ষত সেরে গেলেও তার দাগটা থেকেই যায়। পুলিশ যেই অক্ষয়ের নাম নেয়, আমি জানতাম যে আঙুলটা আমার দিকেও আসবে।
আর আমি যা করেছি তারপরে আমাকে আমাকে বিশ্বাস করাটা অত সহজ নয় তোমার। আমি তোমাকে সন্দেহ করছি না। আমরা তো ঠিক করেছিলাম যে আমাদের বিবাহ আমাদের পরিবারকে ভাঙতে দেব না, সেজন্যই তো আমরা ওই বাড়িটা ছাড়ি। আর আমি দেখেছি যে তুমি এখানে এসে আমাদের সংসারটাকে আবার সাজাবার চেষ্টা করেছো, কিন্তু তাও বলছি একবার ভালো করে মনে করার চেষ্টা করে দেখো যে এটা অক্ষয় ছিল না তো, যে আমাদের মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। আমি কেন বাঁচাবো ওই লোকটাকে বলো, আমাকে বিশ্বাস করো। স্যার 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 আমি কিছু করিনি স্যার, আমি জানি না স্যার প্রিয়া কোথায়। আমি জিজ্ঞেস করেছি প্রিয়ার ব্যাপারে কিছু জানতে চেয়েছি, প্রিয়া কোথায় এখন বলে ফেল। প্রথমে তুই কি করেছিলি? প্রিয়া কোথায়? আমি ওকে একটা জায়গায় লুকিয়ে রেখে দিয়েছি। কার কাছে আছে? কারোর কাছে নয় স্যার, একটা খালি বাড়িতে ওকে লুকিয়ে রেখেছি স্যার। নিয়ে চল, চল। লন্ডনের ওই লোকটা নিজের চোখে ওকে দেখেছে, অক্ষয় বাইকে প্রিয়াকে নিয়ে যাচ্ছে। ও মিথ্যে কেন বলবে, তাও পুলিশের কাছে? আমি জানি না সুধীর, আমি সত্যি বলছি, প্রিয়ার দিব্যি। বাবা, হ্যাঁ মা। কি হয়েছে মা? বাবা, হুম? ওটা অক্ষয় আঙ্কেলই ছিল যে প্রিয়াকে নিয়ে গিয়েছে। মাই পাঠিয়েছিল প্রিয়াকে অক্ষয় আঙ্কেলের সাথে। হ্যালো প্রিয়া, হ্যালো, কেমন আছো? ভালো আছি। প্রিয়া সোনা, বাবা তোমাকে ডেকেছে দোকানে, তাই অক্ষয় আঙ্কেল তোমাকে নিতে এসেছে। যাও। বাইকে করে যাব? অবশ্যই বাইকে করে যাব, খুব মজা হবে। নিশা দিদিকে নিয়েও তাহলে যাই, আমি এক্ষুনি ওকে ডাকছি। না মা, বাবা তোমাকে একা ডেকেছে। ওই যে তোমার স্টাডি টেবিল চাই না অনেক বড়, সেটা দেওয়ার জন্য। নিশা দিদি এখন হোমওয়ার্ক করছে, তাই তুমি যাও আঙ্কেলের সাথে, খুব মজা হবে বাইকে। চলো চলো চলো, বাবার কাছে যেতে হবে, খুব মজা খুব হবে। মজা হবে, চলো। মা, ওটা অক্ষয় আঙ্কেল ছিল না? ও প্রিয়াকে কোথায় নিয়ে গেল? চুপ, একদম মুখ বন্ধ রাখবি। আর একটা কথা খেয়াল রাখবি যে তুই কিচ্ছু দেখিসনি, খবরদার। যদি বাবার সাথে বেশি পীড়িত করতে যাস না, তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, এমন জায়গায় পাঠিয়ে দেবো যে কখনো ফিরতে পারবি না। বাবা, মা আমাকে রোজ ভয় দেখায়, বলে যদি আমি তোমাকে সব বলে দিই তাহলে মা মেরে দেবে। আমি মেরে ফেলবো তোকে? সুধীর ও কি আজে বাজে বকছে, কেউ ওকে বিষ ঢালছে। তুমি ওকে বিশ্বাস করো না, কেন তুই মিথ্যে কথা বলছিস? বাবা, আমি মিথ্যে কথা বলছি না। অক্ষয় আঙ্কেল 2-3 বার আমাদের বাড়িতে এসেছে,
মা তখনও কথা বলেছে ওর সাথে। না, ও মিথ্যে কথা বলছে। সুধীর, আমি বলছি মেয়েটা পাগল হয়ে গেছে, তুমি শোনো আমার কথা। হ্যালো সুধীর বাবু, অক্ষয়কে পাওয়া গেছে। প্রিয়াকে পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে, কিন্তু কি বললো পুলিশ? পুলিশ অক্ষয়কে ধরে ফেলেছে। আর প্রিয়া? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। কি বললো পুলিশ? পুলিশ অক্ষয়কে ধরে ফেলেছে। আর প্রিয়া? কোথায়? স্যার ওই বাড়িটায়। খোল। কোথায় প্রিয়া? খাটের নিচে। বাচ্চাটা নেই স্যার। যাও, চল। কেন করেছিস তুই? বল কেন করেছিস? বল বল কেন করেছিস তুই? আরে জামাইবাবু, জামাইবাবু, কি হয়েছে? কি করেছো? কি হয়েছে সুধীর? তুই কেন ওকে মারছিস? জিজ্ঞেস কর ওকে। নিশামা, কি হয়েছে সোনা? দিদা, মাই সব কিছু করেছে। মাই সব কিছু করেছে। তুই? মা, আমি কিচ্ছু করিনি। কেউ এই মেয়েটাকে কিছু খাইয়েছে। ও কেন মিথ্যে কথা বলছে? আমি কিচ্ছু করিনি। আমি আমার দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি জানি তুমি প্রিয়াকে খুব ভালোভাবে রাখবে। সুধীরবাবু, অক্ষয় প্রিয়াকে নিয়ে যায়নি, ওকে ওর সঙ্গে পাঠানো হয়েছিল। আর ও ওর মায়ের ভরসায় ওর সঙ্গে চুপচাপ চলে যায়, না চিৎকার করি, ঠিক যেমন আমাকে বলবিন্দার বলেছিল। কি পেলো আবার মেয়েটাকে মেরে ফেলে? প্রথমে মারবার প্ল্যান ছিল না, কিন্তু পরে প্ল্যানটা বদলে যায়। হ্যাঁ, তারপর 1 মিনিট।
হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু এটা তো বলো টাকার জন্য ফোন কখন করব? এখন না, এদিকে সব গন্ডগোল হয়ে গেছে। আমি যখনই সুধীরকে বলি ও সোজা পুলিশ স্টেশন চলে গেছে কমপ্লেন লেখাতে। আরে এটা কি করে হয়ে গেল? তুমি তো বলেছিলে যে... কি বলেছিলাম সেটা বাদ দাও, আর এখন কি করতে হবে সেটা ভাবো। ও আমাকে টাকা দিতে যাওয়াটা রিস্কের হয়ে যাবে। যদি কেউ জানতে পারে না যে প্রিয়াকে কিডন্যাপ তুমি করেছো, তাহলে তোমার সাথে সাথে আমাকেও সন্দেহ করবে। আরে সবাই তো এমনিতেই জানবে না? আরে নিশাও তো আমাকে দেখেছিল ওকে নিয়ে যাওয়ার সময়। ও তো গিয়ে নিজের মুখটা খুলে দেবে না? আরে তার চিন্তা তোমাকে করতে হবে না। আমার চিন্তাটা করছো তো? আমি এখন কি করব? টাকাগুলো তো সব গেল না, পালিয়ে যাবো এখান থেকে। কিন্তু এই মেয়েটার কি করব? প্রিয়াও তো আমাকে দেখে ফেলেছে, এবার ওকে কি করব বলো? এদিকে সবটা আমি সামলে নিচ্ছি, কিন্তু ওই প্রিয়ার ব্যবস্থা তোমাকেই করতে হবে। মানে ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সব গেল না, পালিয়ে যাবো এখান থেকে। কিন্তু এই মেয়েটার কি করব? প্রিয়াও তো আমাকে দেখে ফেলেছে, এবার ওকে কি করব বলো? এদিকে সবটা আমি সামলে নিচ্ছি, কিন্তু ওই প্রিয়ার ব্যবস্থা তোমাকেই করতে হবে। মানে? মেরে ফেলো ওকে। আরতি, আমাদের প্ল্যান শুধু টাকা হাতানোর ছিল, কাউকে খুন করা ছিল না। কোনো রাস্তা নেই আমাদের কাছে। যদি প্রিয়া ফিরে আসে না, তাহলে ওর কিডন্যাপিং এর অভিযোগে তুমি জেলে যাবে আর আমি যাব বাড়ির বাইরে। অক্ষয় আঙ্কেল, কত দেরি হয়ে গেল? বাবা কখন আসবে? স্টাডি টেবিল অনেক বড় হবে না? আমরা কোথা থেকে আনবো? আমি ওর উপর ডল রাখবো, আমার আরো অনেক জিনিস রাখবো। যেদিন অক্ষয় প্রিয়াকে নিয়ে গেল ওই দিনই ওকে মেরেছে। আরতি করেছে সব। আমি মন থেকে ওকে ক্ষমা করে দিয়েছিলাম। এটা ভেবেছিলাম যে ও হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আরতি আর অক্ষয় সম্পর্কের ব্যাপারে কখনো আপনাকে কিছু বলিনি। ভেবেছিলাম অক্ষয় আমার উপর রেগেছিল তাই এসব কাজ করেছে, কিন্তু আরতি কতটা বিষ ভরেছিল ওর মনের মধ্যে। দুজনের মাথা থেকে জ্ঞান বুদ্ধি হারিয়ে যায়, আর ওদের সম্পর্কের মাঝখানে আপনি একমাত্র দেওয়াল। কোনো সন্তাপ নেই ওদের মধ্যে। ওদের উদ্দেশ্য পূরণ করার জন্য নাটক করেছে। আমার মেয়ে মিথ্যে কথা বলছে, ওকে কেউ কিছু শিখিয়ে দিয়েছে। আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার। আমি নিজের অপরাধ অক্ষয়ের ঘাড়ে যতই চাপাবার চেষ্টা করো, সত্য বদলে যাবে না। এই কেসে শুধু অক্ষয় নয়, নিশাও সাক্ষী। তোমার আরেকটি সেলফোন যেটা অক্ষয় তোমাকে দিয়েছিল, ওটাও পাওয়া গেছে, যাতে তোমরা সমস্ত প্ল্যান করেছিলে। তোমার বর খুব ভালো মানুষ, একবারও তোমার উপর কোনো সন্দেহ হলো না। তুমি বিশ্বাসঘাতকতা করলেও মাফ করে দিল, তারপরেও তুমি এই ক্ষতি করলে। আমি ওর সাথে থাকতে চাইনি, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু সুধীর ও আমাকে টাকা দিতে চাইছিল না। যে কোনো বাহানায় আমাকে আটকে রাখতে চাইছিল, আর আমি ওর থেকে মুক্তি পেতে চাইছিলাম। আমি অক্ষয়ের সাথে থাকতে চাইছিলাম। তা চলে যেতে অক্ষয়ের কাছে। মুদ্রা কথা এটা যে সুধীরের পয়সা ছাড়া তোমরা আরামে থাকতে পারতে না। তুমি অক্ষয়ের সঙ্গ এবং সুধীরের টাকা দুটোই একসঙ্গে চেয়েছিলে, আর সেই কারণে নিরপরাধ শিশুর জীবন নষ্ট হলো। আমি এরকম কখনো চাইনি স্যার, কিন্তু সুধীরের সব থেকে বড় দুর্বলতা ছিল প্রিয়া। প্রিয়ার জন্য সবকিছু করতে পারত, আর আমি প্রিয়াকে ব্যবহার করে সবকিছু পেতে পারতাম যা আমি চেয়েছিলাম। কি পেলে?
সত্য তো এটা আরতি যে তুমি যার জীবন নিলে সে তোমাকে মায়ের মতো ভাবত। এই খুন অক্ষয় একা করেনি, ওই বোকা তোমার প্রেমের চক্করে ফেসে গেল, আর তোমরা দুজনে তাই অমানবিক কাজটা করে ফেললে। সুধীরবাবু, আপনার বিয়ের আগে আরতি সম্বন্ধে সবকিছু বলা হয়েছিল? আমি বলতে চাইছি ওর আগের স্বামীর মৃত্যুর ব্যাপারে। বাবা সুধীর, আমরা খুব বড় ভুল করেছি। আমরা তোমাকে সত্যিটা লুকিয়েছি। আমরা নিজের স্বার্থের কথা ভেবেছি। তোমার অবস্থা আমরা বুঝতে পারছি। এখন থেকে আমরাই ওর দেখভাল করব। নিশা আমার মেয়ে, ও এখানেই থাকবে, নিজের বাবার কাছে। আমি ওর দেখাশোনা করব। আমার আরতিকে অক্ষয়ের সঙ্গে যেতে দেওয়া উচিত ছিল। ওর অর্থ, ডিভোর্স, যা দরকার ছিল সব দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো আমার প্রিয়া তো বেঁচে থাকতো। প্রিয়াকে আমি কখনোই ভুলতে পারবো না, না আরতির এই কাজটাকে। আর নিশা রইল আমার সঙ্গে। নিশার প্রতিপালন এখন আমার দায়িত্ব। আমাদের দুজনেরই এখন দুজনকে দেখাশোনা করতে হবে। অক্ষয় আর আরতির বিরুদ্ধে আইপিসির 365 ধারা অনুযায়ী অপহরণ, 302 ধারা অনুযায়ী হত্যা আর 120 বি ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। সুধীর পুরোপুরি ভেঙে পড়েছিল। নিশাও গভীর আঘাত পেয়েছিল। এত কম বয়সে সে যা দেখেছিল, যা সহ্য করেছিল, তা ভুলে যাওয়া অত সহজ নয়। নিশা তার মাকে নিজের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে আর নিজের সৎ বোন প্রিয়াকে নিজের মায়ের প্রেমিকের হাতে কিডন্যাপ হতে দেখেছিল। এমনকি নিশার মুখ বন্ধ রাখার জন্য তার মা তাকে মাঝে মাঝে ভয় দেখাতো। সে একজন মায়ের একদম বিপরীত আর ভয়ঙ্কর মূর্তি দেখেছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় এখন নিশা একজন সংবেদনশীল আর দায়িত্ববান বাবার কাছে মানুষ হচ্ছে। বিয়ের বন্ধনে আবদ্ধ দুজন মানুষের মধ্যে কোনো একজন যদি নিজের সুখ সেই সম্পর্কের বাইরে খুঁজতে যায়, তাহলে তখনই সেই মানুষটাকে সেই সম্পর্ক থেকে মুক্ত করে দেওয়াই ভালো, তা সেটা করা যতই কঠিন হোক না কেন। এমন পরিস্থিতিতে অপর মানুষটারও নিজের ইচ্ছে, নিজের কথা পরিষ্কারভাবে বলে দেওয়াই উচিত। কাউকে জোর করে কিছুক্ষণের জন্য চুপ করিয়ে রাখা যেতে পারে, কিন্তু সেই চুপ করে থাকার পিছনে সেই মানুষটার রাগ কখনো যায় না। বরং এমনটা করলে অসহায়তায় যে মানুষটা মুখ বন্ধ করে আছে তার মধ্যে ঘৃণার আগুন জ্বলতে থাকে। আর এই ঘৃণার আগুন শুধু জীবনের সুখকেই নয়, বরং পুরো জীবনটাই শেষ করে দেয়।